আসসালামু আলাইকুম। আমি আন্তঃকক্ষ সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় গল্প লেখা বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলাম। তো সেখানে যে গল্পটি আমি দিয়েছিলাম এটা এখন পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম অধর্ম। মোখলেস মিয়া চা মুখে দিয়ে দোকানদারের দিকে কাপটা এগিয়ে দিয়ে বিরক্ত হয়ে বলল, কি চা বানাইছস? দুধ চিনি দিয়া বানাই দে। দোকানদার অভ্যস্ত হাতে দুধ আর চিনির চামচটা একটু নাড়িয়ে দিল। তাতে চায়ের সাথে খুব একটা হেরফের হলো না, কিন্তু মোখলেস মিয়ার চায়ে চুমুক দিতে এমন ভাবে তাকালো যেন চায়ের নাড়ানিতে চা অমৃত হয়ে গেছে। তার তৃপ্তির কারণ চায়ের স্বাদ নয়, অতিরিক্ত প্রাপ্তি। বাজারে সবচেয়ে সস্তায় যেদিন ইলিশ বিক্রি হয়, যেদিন অর্ধেক দিনের আয় দিয়ে কানা ফকিরেও দরদাম না করে একদরা ইলিশ কিনতে পারে, সেদিনও মোখলেস মিয়া আধা ঘন্টা দরদাম করে 5 টাকা কম দিয়ে ইলিশ কিনে। তখনও তার মুখে এই তৃপ্তির হাসি দেখা যায়। প্রায়ই মামলার কাজে কোর্টে যেতে হয় তাকে সাক্ষী দিতে। লোকে বলে মিথ্যার মামলার সাক্ষী দিয়ে সে নিজের ঘরদোর পাকা করেছে। কোর্ট থেকে হাজির বাড়ি বাজার পর্যন্ত রিকশার ভাড়া কমপক্ষে 15 টাকা। কিন্তু মোখলেস মিয়া সবসময় ভাড়া ঠিক না করে রিকশায় ওঠে এবং এখানে এসে অনেক বাক বিতণ্ডার পর 8 টাকায় রফা করে। চা শেষ করে চায়ের দোকানে টিভির দিকে দৃষ্টি নিবদ্ধ করে সে। সাদা কালো টিভিতে বাংলা সিনেমার গান চলছে। সিনেমার নায়িকা হিসেবে মেয়েটির স্বাস্থ্য খুব একটা খারাপ বলা যায় না। নায়ক অবলীলায় বারবার কোলে নিতে পারছে। স্থূলতার অভাবে বৃষ্টিস্নাত নায়িকার কর্দন মোখলেস মিয়ার খুব একটা ভালো লাগছে না, কিন্তু নায়িকা যথাসাধ্য চেষ্টা করছে। গান শেষ হওয়ার পরই খলনায়ক ধাওয়া পর্ব শুরু হলো। পার্শ্ব নায়িকা বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে নিজের পরিধেয় খুলতে বিলেনকে সাহায্য করছে। মোখলেস মিয়া খুবই আগ্রহ নিয়ে সেই দৃশ্য দেখতে লাগলো। মনে হলো পার্শ্ব নায়িকার অভিনয় কিংবা স্থূলতায় সে বেশ মুগ্ধ। এমন সময় অল্প বয়সের এক যুবক ছেলে এসে দোকানে হাঁক দিল, এক কাপ চা। মোখলেস মিয়া বিষণ্ণ হলো। দোকানদারের দিকে তাকিয়ে গলায় জোরপূর্বক বিরক্তি নিয়ে বলল, কি লাগায় রাখছো সেসব? খবর দে খবর। দোকানদার নিতান্ত অনিচ্ছায় চ্যানেল পাল্টে দিল। আজকের খবর ভালো লাগছে না মোখলেস মিয়ার। বড় কোনো খবর নেই, কোথাও বোমা ফাটলো না, রাজনৈতিক মারামারি নেই, ধর্ষণ হয়নি কোথাও, দুর্ঘটনায় মানুষ মারা গেল না কোথাও। কেমন যেন সব নেতিয়ে গেছে দেশটা। এমন কোনো খবর নেই যা দেখে আহা উহু করে আফসোস করা যাবে। মোখলেস মিয়া খুবই হতাশ হলো। এমন করে দেশ চলতে থাকলে তার মতো মুরব্বীদের কি হবে? ভাবনাটা হতাশার গভীরে প্রবেশ করার আগে পাশের ছেলেটি সিগারেটের ঠোঁট রেখে তার দিকে তাকিয়ে বলল, ভাই ম্যাচ আছে? মোখলেস মিয়ার চোখ যেন ম্যাচ ছাড়া আগুনে জ্বলে উঠল। সে গলা চড়িয়ে বলল, ওই পোলা, তোমার বয়স কত? ছেলেটির ঠোঁটে সিগারেট রেখেই বলল, চেতেন কেন? ম্যাচ চাইছি, বয়স জিগান কেন? বয়স কত হলে ম্যাচ দিবেন? চোখে আগুন যেন গায়েও ছড়িয়ে পড়লো এখন মোখলেস মিয়ার। সে বলতে লাগলো, আমি তোমার বাপের বয়সী আর তুমি আমার থেকে ম্যাচ চাও? আমরা মুরব্বীগর কত সম্মান করতাম, দেখলে খাড়াইয়া সালাম দিতাম। অহংকার পোলাপানগর সব বিয়াদব। ছেলেটি সাথে সাথে উঠে ব্যঙ্গ করে বলল, আসসালামু আলাইকুম বলেই চলে গেল। তাতেও মোখলেস মিয়ার মনে প্রশান্তি এলো না, বরং জ্বালাটা বেড়ে গেল আরো বহুগুণে। বয়স বাড়ার সাথে সাথে মানুষ সম্মানের কাঙ্গাল হয়ে ওঠে। কারো কারো সে সম্মান চাইতে হয় না, আর বাকিরা চাইলেও পায় না। মোখলেস মিয়ার দ্বিতীয় শ্রেণীর লোক। এলাকায় কোনো ছেলে সালাম না দিলে কিছু কল্পিত বেয়াদবি যোগ করে তাদের বাসায় গিয়ে নালিশ করে আসে সে। দাড়ির সাথে সম্মানের একটা যোগ আছে। মোখলেস মিয়া তাই তার কম গণত্বের গুটি কয়েক দাড়িও বড় করেছে। সেগুলোকে দেখতে অনেকটা পাটের আইসের মতো লাগে ঠিকই, কিন্তু তবুও বেয়াদব ছেলেরা তাকে সালাম দেয় না। মেজাজ ঠান্ডা করার জন্য পান মুখে দিল সে। মুখে জমতে থাকা লালচে তরলের মাঝে তার রাগটাও যেন তরল হয়ে যাবে এই ভাবনায়। সেই তরল জমিয়ে সে মন্ডল বাড়ির দেয়ালে বিসর্জন দিবে বলে ভেবেছে। হাজী এমদাদ মন্ডলকে সে একেবারেই দুচক্ষে দেখতে পারে না। তার মুখে সাদা শুভ্র ঘন লম্বা দাড়ি দেখে মোখলেস মিয়ার খুব হিংসা হয়। মোখলেস মিয়া এখন পিচিক করে তার রাগ এবং মুখের তরল দিয়ে সদ্য চুনকাম করা দেয়ালটাকে রাঙিয়ে দিল। এখন ভালো লাগছে। নিজের শিল্পকর্ম দেখে সে খুবই আপ্লুত হলো। আপ্লুত ভাবটা মুহূর্তেই উবে গেল যখন দেখলো তার পেছনে স্বয়ং হাজী এমদাদ মন্ডল দাঁড়িয়ে আছে। মোখলেস মিয়া মনে মনে কৈফিয়ত দেওয়ার প্রস্তুতি করছে, কিন্তু মন্ডল সেদিকে খুব একটা আগ্রহ না প্রকাশ করে সে সরাসরি অন্য একটি কথায় চলে গেল। সে বলল, কি মোখলেস, কেমন আছো? ঠিক এই ব্যাপারটাই মোখলেসের ভালো লাগে না। সে একজন বয়স্ক মানুষ,
বয়সে ছোট হলেও হতে পারে, কিন্তু তাই বলে তাকে তুমি করে বলবে এটা কেমন কথা? হজ করলে কি উনি সবাইকে তুমি বলার লাইসেন্স পেয়ে গেছেন নাকি? কিন্তু মুখে বিরক্তি ভাব গোপন করে সে বলল, আছি আপনাদের দোয়ায়। শুনলাম তোমার ছেলের বিয়ে দিচ্ছ। মুখলিস মিয়া খুব অবাক হয়ে জিজ্ঞেস করলো, কই থেকে শুনলেন? আরে এইসব কথা গোপন থাকে নাকি? তা মেয়ের পরিবার কেমন? এতিম মেয়ে, বাপ মা নাই, কাল দেখতে যাবো, বিয়া অহনি ঠিক করি নাই। আচ্ছা ঠিক আছে, চলো নামাজটা পড়ে আসি। মুখলিস মিয়া একটু আমতা আমতা করে কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, অহন একটু কাম আসছে, বুঝেনি তো, বাইক গিয়া পড়বো। প্রায় সারাদিনই মুখলিস মিয়া অবসর কাটায়, শুধু নামাজের সময় কিভাবে যেন তার খুবই গুরুত্বপূর্ণ কাজ করে যায়। মুখলিস মিয়া নিয়ত করেছে সে আগামী বছর হজ করতে যাবে, তারপর থেকে নিয়মিত নামাজ পড়বে, রাস্তাঘাটে সবাই হাজি সাহেব বলে ডাকবে আর সালাম দেবে। ভাবতেই তার মনটা ভালো হয়ে গেল। মুখলিস মিয়ার বর্তমান পেশা হচ্ছে জর্জ কোর্টের সাক্ষী। তার আগে সে আদমজির জোট মিলে কাজ করত। নিজের কিছু বদ অভ্যাসের কারণে টাকা জমাতে পারেনি কোনোদিনও। 2 মেয়ের বিয়ে দেওয়ার পর আর হজে যাওয়ার জন্য পর্যাপ্ত টাকা ছিল না তার কাছে, তাই ছেলের বিয়ে দিয়ে কিছু অর্থযোগ ঘটাতে যাচ্ছে। হজে তাকে যেতেই হবে, অনেক পাপ জমে গেছে। বিয়ের বাজারে তার ছেলে একেবারে নিম্নমানের পণ্য নয়। এরকম ছেলের জন্য এতিম পাত্রী মুখলিস মিয়া কোনো কালেই বিবেচনা করেননি। কিন্তু এক্ষেত্রে পাত্রী তার অর্থের জন্য উতরে গেছে। মেয়ের বাবা মেয়ের জন্মের আগেই মারা গেছে, মা আরো 10 বছর পর। মামার কাছে থেকে পড়াশোনা করেছে মেয়ে। অভিভাবকের পদ এখন সেই মামার দখলে, যা পরে মুখলিস মিয়ার দখলে যাবে। সেই সাথে 2টি বাড়ি ও 1 একর জমি তো আছেই। ছেলের মতকে কখনো গুরুত্ব দেননি তিনি, তাই ছেলে রাজি হওয়া না হওয়া নিয়ে চিন্তা ছিল না। কিন্তু মেয়ে দেখার পর ছেলের মুখে লাজুক হাসি দেখে নিশ্চিন্ত হয়ে গেল মুখলিস। মেয়ের বাড়ি দেখার জন্য যাবে কাল আবার, সেখানেই বিয়েটা সেরে ফেলবে ভাবছে, কারণ হজের আর বেশি দিন বাকি নেই। মুখলিস মিয়া বাড়িতে ঢুকেই দেখলো তার মেয়েরা মেহেন্দি বাঁধছে, তার ছেলে হাসি হাসি মুখ করে হাত পেতে রেখেছে। তার ছোট মেয়ে হাতে মেহেদি দিয়ে নকশা করছে। মুখলিস মিয়ার বোনেরা এসেছে, তারা গুনগুন করে গান গাইছে। পাশের বাড়ির সুমনের বউ এসেছে, গলা চড়িয়ে সেও গাচ্ছে, হলুদ বাটো, মেহেন্দি বাটো বাটো, একেবারে বিয়ের আসর। এই মফস্বল এলাকায় এভাবে কাউকে না জানিয়ে বিয়ে হয়। মুখলিস মিয়া আর চোখে তার বড় মেয়েকে ইশারা করে ডাকলো, তাতে দাঁত কষে বলল, কি হইতাছে এইসব? মেহেন্দি বাটি আব্বা। মুখলিস মিয়া রেগে গিয়ে বলল, হ এবার মাইক লাগাও। বড় মেয়ে তার রাগটা বুঝলো। জিও ভাই কামড় দিয়ে বলল, আয় আয়, ভুল হয়ে গেছে আব্বা, কারণ আপনার জামাই রেগে হইতেছে, সে 8 ঘন্টার মধ্যে মাইকের ব্যবস্থা করবো। বলেই সে চলে গেল নিজের বরকে খুঁজতে। মুখলিস স্থির দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে রইল। এ সংসারে তার মতো আর কেউ নেই। পাড়াবর্ষীর কারণে কত বিয়ে ভেঙে যায়, পাত্রীর মামা খোঁজ খবর করলে বিপদে পড়তে হবে। তার যে খুব একটা সুনাম আছে তা বলা যাবে না। মুখলিসের সব রাগ গিয়ে পড়ল আসমার উপর, এবং এইসব আয়োজন যে তার মস্তিষ্ক প্রসূত তা নিয়ে আর কোনো সন্দেহ রইল না। আসমা তাকে জমের মতো ভয় পায়, তাই তার উপর রাগ ছেড়ে শান্তি পাওয়া যায়। নিজের ঘরে ঢুকতেই মেজাজটা আরেক দফা বিগড়ে গেল মুখলিস মিয়ার। সারা ঘর ভর্তি পান পাতা, মেহেদি, এগুলো ছিটিয়ে চড়ুই ভাতি খেলছে তার নাতি নাতনিরা। একেবারে ছোটরা নিজের করা প্রাকৃতিক উচ্ছিষ্ট নিয়ে খেলছে। সবার হাতে গোল করে মেহেদি দেওয়া হয়েছিল। তারা সেগুলোকে কিছু অংশ নিজের জামায়, মুখে, আর বাকি অংশ বিছানার চাদর আর মুখলিস মিয়ার পাঞ্জাবিতে লেপটে দিয়েছে। আসমা হঠাৎ আগত অতিরিক্ত মেহমানদের জন্য রান্না করছিল। স্বামীর হুঙ্কার শুনে ছুটে আসলো। মুখলিস মিয়া বলল, কই গিয়া বয়ে থাকস? আসমা কাচুমুচু করে জবাব দিল, আমি পাকের ঘরে আসছিলাম। এই আন্ডা বাচ্চাগুলো বাইর করে এখান থেকে। আসমা হাঁস মুরগি তাড়ানোর মতো করে হুসহুস করে বাচ্চাদের বাইরে নিয়ে এলো। মুখলিস মিয়া বলল, পোলার বিয়ে এত রাষ্ট্রকরণের কি আছে? কালকে মাইয়াগো বাড়ি দেখতে যাবো, তাই কইছিলাম মাইয়াগো আর তাগো জামাইগোর খবর দিতে। তুমি দেখি 14 গোষ্ঠীরা জানায় ফেলছো, মাথার ভিতরে কি সব গোবর? আসমা মাথা নিচু করে বলল, আমি তো খালি মাইয়াগোর কইছি, তারাই গেছে ফুফুগো আর খালাগোর খবর দিতে। মুখলিস মিয়া আসমাকে থামিয়ে বলল, হইছে, বেশ কথা কইবা না। তোমার মাইয়া জামাই রে দিয়া মাই কানাইতে গেছে, তারে নিষেধ কইরা দাও, নাহলে লাথি দিয়া বাসাতে বাইর করে দেব। তার ছোট মেয়েরে বলো কাজীর লগে যোগাযোগ রাখবার, কাজী যাই বলবে, টাকা পয়সার কথা কইবা না, সেটা আমি কমু। আসমা ঘাড় কাত করে চলে যাচ্ছিল, কিন্তু মনে করে থেমে গেল। তারপর নিচু গলায় বলল, আমি ওকে জানো কালকে? মুখলিস মিয়া খুব বিরক্ত হয়ে বলল, ব্যাককলের মতো কথা কাউকে,
তুমি যাইবা কি করতে? আসমা বলল, পোলাটার বিয়ে আগে মাইয়াটার একটু দেখবো না। মুখলেস মিয়া বলল, মাইয়া আমি দেখছি, তোমার পোলাই দেখছে, তোমার দেহনের কাম কি? বেশি দেখতে ইচ্ছা করলে তোমার পোলার বালিশের নিচে মাইয়া ফটো বাবা দেখালো, আর মাচায় নতুন লাউ ধরছে, সব চইলা গেলে এসে দেখবার মাচা সহ লাউ গায়েব হয়ে গেছে। লাউ পাহাড়ে দেওয়ার যুক্তিটা আসমা কোনো মতেই অগ্রাহ্য করতে পারলো না। তার কিছু না বলে চলে গেল নিজের জায়গাতে, রান্নাঘরে। মুখলেস মিয়া তার বউয়ের নির্বুদ্ধিতায় বরাবরই ক্ষুব্ধ হয়। এই বউটাকে নিয়ে আর ঠিক বউ মনে হয় না, মাচায় গজানো লাউ গাছটার মতোই মনে হয়। মুখলেস মিয়া এর কালেবদ্রে পাঠানো সামান্য টাকা দিয়ে কোন যে জাদু বলে এই সংসার চালিয়েছে আসমা, মুখলেস তা কখনোই ভাবেনি। সংসারে হিসাব নিকাশ আসমার সব শখ আহ্লাদ শুষে নিয়েছে। এই সংসারে মুখলেস মিয়ার অযাচিত কর্তৃত্ব আসমার ভার হালকা না করে বরং আরো বাড়িয়ে দিয়েছে। পান বানিয়ে পাশে বসে আহ্লাদি করার মতো বউ আসমা নয়। মুখলেসের খুব ইচ্ছা করে কম বয়সী একটা মেয়ে তার সাথে ঠাট্টা পরামর্শ করবে। পা টিপে দিতে বললে আসমার মতো মাথা নিচু করে পা টিপবে না, নিজের পা ছড়িয়ে দিয়ে বলবে আমার পাও টিপা দেন। মুখলেস মিয়া টিপে দিতে গেলে আবার পা সরিয়ে নেবে, খিলখিল করে হেসে উঠবে। এখন আর বিয়ে করার বয়স নেই মুখলেস মিয়ার। এই বয়সে মেয়ে কই পাবে? কিন্তু টাকা থাকলে কিনা হয়। মুখলেস মিয়ার সুখ স্বপ্নে ভাসতে ভাসতে ঘুমিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কর্কশ শব্দে মাইক বেজে উঠল। তার বড় মেয়ের জামাটা খুবই তক্ষর আর পরিতকর্মা। মুখলেস মিয়ার মেয়েরা পাত্রীকে বিভিন্ন প্রশ্ন করে পর্যদস্ত করতে চাইছে। তার ছেলে আর চোখে মেয়ের দিকে তাকিয়ে মিঠে মিঠে হাসছে। বড় মেয়ের ছেলে মেয়ে দুটি দরজার পর্দায় ঝুলছে, তাদের প্রতি কেউ কেমন ভ্রুক্ষেপ করছে না, বারণও করছে না। মুখলেস মিয়া বার কয়েক চোখ রাঙালো তাদের দিকে চেয়ে, কিন্তু তারা মুখলেস মিয়ার চোখের ভাষা না বোঝার ভান করে ঝুলাঝুলি অব্যাহত রাখলো। পাত্রীর মামা খুব ব্যস্ত হয়ে মেহমানদের আপ্যায়ন করছিল, তাকে থামিয়ে দিয়ে মুখলেস মিয়া বললেন, আপনার ব্যস্ত মনের দরকার নাই, বসেন। শোনেন বেয়াই সাহেব, জন্ম মৃত্যু বিয়া আল্লাহর হাতে, আল্লাহ ঠিক করে দিছেন এই বিয়া। নাহলে কত বিয়ার ঘর আইসে পোলার লাগিয়া আমার জোট লাগে নাই। আল্লাহর ইচ্ছা আছে, তাই আমিও দেরি করতে চাই না, আজকাই বিয়া পড়াইতে চাই। মেয়ের মামা যেন হাত ছিঁড়ে বাঁচল, তিনিও এই দায়িত্ব থেকে মুক্তি চান। তিনি গদগদ হয়ে বললেন, ঠিক বলছেন বিয়াই সাহেব, আমরা তো উচ্ছিলাম মাত্র, তার ইচ্ছাই সব। উপরওয়ালার মর্জি থাকলে আজকেই বিয়া হইব। মুহূর্তে পরিবেশ পরিবর্তন হয়ে গেল। মেয়ের মাথার ঘুমটার দৈর্ঘ্য বেড়ে গেল। ছেলে কেমন অস্বস্তিতে এদিক ওদিক তাকাতে লাগলো, যেন মনে হয় সে রুমালের অভাব বোধ করছে। কাজেও নড়ে চড়ে বসলো। মুখলেস মিয়া তার হতে যাওয়া সম্পত্তির দিকে আবার একবার চোখ বোলালো। হঠাৎ দেয়ালে টাঙানো দুটি ছবিতে তার চোখ আটকে গেল। দুজনকে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। তার চোখ অনুসরণ করে মেয়ের মামা বললেন, ইনারা আমাদের মা মনির বাপ মা, আল্লাহ তাগর বেহেস নসিব করুন। বলেই তিনি কাজী সাহেবকে তাড়া দিতে লাগলো। মুখলেস মিয়ার মনোযোগ সরাতে পারছে না। কলি ও তার স্বামী আকবরের ছবির দিকে সে এক দৃষ্টিতে চেয়ে রইল। কলি ছবিতে স্মিত হাসি দিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন তার দিকে তাকিয়ে হাসছে। শেষবারের যখন মুখলেসের সাথে কলির দেখা হয়েছিল, তখন তার চোখে ছিল কাকুতি আর কণ্ঠে অসহায়ত্ব। কেটে কেটে মুখলেসকে বলেছিল, আমি এখন কি করব? মুখলেস তাচ্ছিল সহকারে বলেছিল, আমি কি কমু, যাও স্বামীর কাছে ফিরে যাও। তুমি আমারে বিয়া করো। আরে কয় কি, আমার বউ পোলাপান আছে না, আমি তোমারে কেন বিয়া করব? আমার পেটে তোমার বাচ্চা হয়েছে, আমি এটা নিয়ে কই যাবো? কিচ্ছু হইব না, আকবর মিয়া বুঝবো না। বুঝবো, ডাক্তার হেরে কইছে হের বাচ্চা হইব না। মুখলেসের পায়ে ধরে কাঁদতে কাঁদতে করে বলল, আমারে তুমি বিয়া করে লয়ে যাও। মুখলেস মিয়া পা ছাড়ি দিয়ে বলল, যা বেডি, আমার লগে সিনেমা করবি না। আগে মনে আসছিল না, প্যান প্যান করবি না তো, যা যেদিকে মন চায়। কলিকে আর কিছুই বলতে হয়নি। তাকে সব অপচিন্তা থেকে মুক্তি দিয়ে আকবর মারা গিয়েছিল দুর্ঘটনায়। মুখলেস মিয়ার চারপাশটা কেমন যেন স্তব্ধ হয়ে গেল। ঘুমটা মাথায় দেওয়া মেয়েটির দিকে তাকিয়ে তার বুক কেঁপে উঠল। মাথার ভেতর সবকিছু কেমন যেন তালঘোল পাকিয়ে যাচ্ছে। ধর্ম অধর্মের মাঝে নিজের কর্মের বেলা জালে জড়িয়ে সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পাথরের মতো বসে রইল। তার হৃৎপিণ্ডটা যেন বুকের ভেতর কোলা ব্যাঙের মতো লাফাচ্ছে। মুখলেস মিয়ার চারপাশটা ঝাপসা হয়ে আসছে। কলির ছবিটা হাসি এখন কেমন যেন বিদ্রুপের মতো দেখাচ্ছে।